প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এই অনলাইন ক্লাসগুলো ঠিকঠাক তোমরা দেখছো এই আশা করি। এবং আমরা ইতিমধ্যে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করেছি, অনেক টপিকসই আলোচনা করা হয়ে গেছে। আর এখন আজকে আমি স্থিতিস্থাপকতা এবং হুকের সূত্র নিয়ে একটু আলোচনা করব। এরপরে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এই যে নিয়মের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, এই সমস্যাগুলো সম্পর্কিত আরো একাধিক গাণিতিক সমস্যাগুলো তোমরা প্র্যাকটিস করবে ভালো করে, তাহলেই তোমাদের দক্ষতা বাড়বে। তো আর বেশি কথা নয়, আমরা এবার তাহলে আজকের টপিকস নিয়ে আলোচনা শুরু করি। আজকের টপিকস হলো অধ্যায় 5 পদার্থের অবস্থা ও চাপ। অবস্থা ও চাপ। প্রথমে আজকে আমরা পড়ব হলো স্থিতিস্থাপকতা নিয়ে। স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হলো কোন বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি এবং এই বল প্রয়োগ করার ফলে বস্তুটার যদি আকার আকৃতি পরিবর্তন হয়। আমার হাতে একটা স্কেল আছে, এই স্কেলটাকে আমি বল প্রয়োগ করে বাঁকা করেছি, মানে আকার আকৃতি পরিবর্তন করেছি। এবার যদি আমি স্কেলটাকে ছেড়ে দেই, তাহলে আগের অবস্থায় ফেরত গেল। বস্তুটা এর ভিতরে যে ধর্মের জন্য পূর্বের অবস্থায় ফেরত গেল, এই ধর্মটাকে বলা হয় তার স্থিতিস্থাপকতা। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে কোন বস্তুকে বল প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন করলে এবং বল অপসারণের পর বস্তুর অভ্যন্তরে যে ধর্মের জন্য বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে যায়, সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে এইখানে আমরা একটা বিষয় পেলাম, সেটা হলো বিকৃতি। এই বিকৃতি জিনিসটা কি? আবার বিকৃতি, বস্তুকে বল প্রয়োগ করে যখনই আকার আকৃতি পরিবর্তন করব, এই আকার আকৃতি পরিবর্তন করাকেই বলা হয় বিকৃতি। তাহলে এটা কি হলো? বস্তুর বিকৃতি ঘটলো। এইভাবে আমরা বিভিন্ন ভাবে বস্তুর বিকৃতি দেখাইতে পারি। এই আমার হাতে ডাস্টারটা, এটা যদি একটু এইভাবে মোড়াও, দেখো নড়াচড়া করতেছে, তার মানে বিকৃতি হচ্ছে। হ্যাঁ, তোমার হাতে এক টুকরা কাগজ আছে, ধরে মুড়ে দিলে এটা বিকৃতি হয়ে গেল। বল প্রয়োগে যদি বস্তুর আকার আকৃতির পরিবর্তন হয়, তাহলে এই ঘটনাটাই হলো বিকৃতি। আরেকটা বিষয় আমরা একটু শিখবো, সেটা হলো পীড়ন। পীড়ন পীড়ন কি? পীড়ন হলো আমি যখন বস্তুটাকে বল প্রয়োগ করে বিকৃতি ঘটালাম, তখন আমার প্রযুক্ত বলের বিরুদ্ধে বস্তুর ভিতরে একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হয়। কি প্রতিরোধ করবে? সে বিকৃতি প্রতিরোধ করবে। তাহলে কোন বস্তুর অভ্যন্তরে এই বিকৃতি প্রতিরোধকারী বলটাকে মূলত পীড়ন বলা হয়, তবে একটু হিসাবের উপর নির্ভরশীল। সেটা হলো বল প্রয়োগে যদি বস্তুর বিকৃতি ঘটানো হয়, তাহলে বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বিকৃতি প্রতিরোধকারী বল সৃষ্টি হয়, এর ভিতরে যে বলটা সৃষ্টি হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বিকৃতি প্রতিরোধকারী। আবারও বল প্রয়োগে কোন বস্তুর আকার আকৃতির পরিবর্তন করলে অথবা বিকৃতি ঘটালে বস্তুর অভ্যন্তরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বিকৃতি প্রতিরোধকারী বল সৃষ্টি হয় বা উদ্ভূত হয়, সেই বলকেই বলা হয় পীড়ন। তাহলে আমি পীড়নের বেলায় ধরলাম যে এ পরিমাণ ক্ষেত্রফলে লম্বভাবে সৃষ্ট বল, প্রতিরোধকারী বল F
অতএব 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে লম্বভাবে সৃষ্ট প্রতিরোধকারী বল F/A। তাহলে পীড়ন পাচ্ছি আমরা একক ক্ষেত্রফলে যে প্রতিরোধকারী বল সৃষ্টি হয় সেটাই হলো পীড়ন। তাহলে পীড়ন পেলাম F/A পরিমাণ। পীড়নের একক কত? বলের একক নিউটন পার মিটার স্কয়ার, এটা নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। তার মানে চাপের একক এবং পীড়নের একক সেম, চাপের মাত্রা আর পীড়নের মাত্রাও সেম। আচ্ছা, এবার আরেকটা বিষয় এখানে একটু ছিল বিকৃতি। বিকৃতিটাকে মূলত বস্তুর মাত্রা পরিবর্তন এবং আদি মাত্রা এই দুটার অনুপাত দিয়ে নির্ণয় করা হয়। মাত্রা কি? দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, এগুলা হলো মাত্রা। পরিমাপ করার জন্য যেটা হিসেব করি আমরা সেটা হলো মাত্রা। তাহলে আমি মনে করো একটা তার, এই তারটাকে টেনে লম্বা করতেছি, এর আগের দৈর্ঘ্য ছিল এল, একে লম্বা করলাম, কতটুকু লম্বা হলো? এল পরিমাণ, স্মল এল। তাহলে বিকৃতিটা হিসাব করা হয় এই আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিবর্তন ভাগ আদি দৈর্ঘ্য, এইভাবে হিসাব করা হয়। বিকৃতি অনেক রকম হইতে পারে, এটা আমরা এখানে এসএসসি লেভেলে শুধু দৈর্ঘ্য বিকৃতিটাই দেখবো। আয়ের দৈর্ঘ্য বিকৃতি হতে পারে, আয়তন বিকৃতি হতে পারে, আরেকটা মোচড় বিকৃতি হতে পারে, মানে বস্তুটার আকার আকৃতি মোচড় খেলো, এরকম হইতে পারে। তাহলে আমরা এবার আসবো হুকের সূত্র। হুকের সূত্র, এই হুকের সূত্রের জন্য আরো একটা বিষয় আমাদের জানতে হবে, স্থিতিস্থাপক সীমা। মনে করো আরেকটা আমি কথা বলি, ইয়ার্কির সীমা। দুই বন্ধু মনে করো বা দুই বান্ধবী, দুইজন একটু ইয়ার্কি মশকরা ঠাট্টা হচ্ছে, একজন হঠাৎ করে রেগে গেল। তখন আরেক বন্ধু বলল, কি রে দোস্ত, তুই এইভাবে রেগে গেলি? তখন কি বললো, যে রাখবো না তো কি, ইয়ার্কির একটা সীমা আছে না? তাহলে দুজন ঠাট্টা করতে করতে একজন হঠাৎ করে রেগে গেল। এই ক্ষেত্রে কি হলো, যে ওই ঠাট্টার সীমাটা তার কাছে অতিক্রম হয়ে গেছে, আর সে সহ্য করতে পারে না, এই জন্য রেগে গেছে। ঠিক ওই রকম আমার হাতের এই বস্তুটাকে দেখো, আমি বাঁকা করতেছি, বল প্রয়োগ করে বাঁকা করতে করতে এক সময় এমন একটা সীমায় যাব, ওই সীমাটা পার হয়ে গেলে বস্তুটা হয় বাঁকা বাঁকাই থাকবে, না হলে ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে ওই সীমাটা পার হলে। কিন্তু ওই সীমা পর্যন্ত গিয়ে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফেরত আসবে। তাহলে একটা বস্তুকে যে সীমা পর্যন্ত বিকৃতি ঘটিয়ে বল অপসারণ করলে বস্তুটা আগে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। আর স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলেই বস্তুটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে, তখন আর এর স্থিতিস্থাপকতা থাকবে না। তাহলে আমরা পেলাম হলো স্থিতিস্থাপক সীমা। আবার এটা আরেকটা সংজ্ঞা হয় যে সবচাইতে মানে কমপক্ষে কতটুকু বল প্রয়োগ করলে বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায় বা বাঁকা হয়ে যায়, আগের অবস্থায় ফেরত আসে না, ওই কমপক্ষের বলটুকুকে বলা হয় অসহ ভার। মানে সর্বনিম্ন যতটুকু ভার দিলে ও আর সহ্য করতে পারে না, এটাকে বলা হয় অসহ ভার। তা আমার এখানে লাগবে হলো স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমা কি? যে সীমা পর্যন্ত বস্তুর বিকৃতি ঘটিয়ে ছেড়ে দিলে আগের অবস্থায় ফেরত আসে, এই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। হুকের সূত্র হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। বলতেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, মানে যত বেশি বাঁকা করবা তত বেশি পীড়ন সৃষ্টি হবে, মানে ভিতরে প্রতিরোধকারী বল উৎপন্ন হবে।
অর্থাৎ পীড়ন is proportion to বিকৃতি। তাহলে এটা পেলাম কি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক। এর থেকে আমরা সহজে একদম সোজা ভাষায় যেটা বুঝি, একটা বস্তু যত বাঁকা করব ও তত ভিতরে প্রতিরোধ সৃষ্টি করবে আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য, বাঁকা না হওয়ার জন্য। আচ্ছা, এবার দেখো সমানুপাতিক চিহ্ন তুলে দিলে পীড়ন সমান একটা ধ্রুবক আসে গুণন বিকৃতি, বা এই পীড়ন ভাগ বিকৃতি এটা সমান ধ্রুবক, বিকৃতি এই পাশে ভাগ করলে। তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সর্বদাই ধ্রুবক থাকে। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক বা ইয়ংস মডুলাস বা ইয়ং এর মানাঙ্ক। তাহলে এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, একে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা একটু ভ্যারি করে। আচ্ছা, সেটা আরো দুইটা গুণাঙ্ক হতে পারে, একটা আয়তন গুণাঙ্ক, আরেকটা নাম হতে পারে যে মোসর গুণাঙ্ক। আচ্ছা, আর আমরা এইখানে শুধু দৈর্ঘ্যের বিকৃতিটা একটু আগে হিসেব করেছি, দৈর্ঘ্য দিয়ে হিসেব করলে এটাকে বলা হবে পীড়ন আর এই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যদি হিসেব করি তাহলে এটা হয় হলো ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে আমরা। এই ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা ওয়াই দিয়ে প্রকাশ করলে ওয়াই সমান পীড়ন ভাগ বিকৃতি, বা ওয়াই সমান সমান এফ বাই এ ছোট এল ভাগ বড় এল। সুতরাং ওয়াই সমান এফ বড় হাতের এল ভাগ এ স্মল এল। এটা হলো ইয়ং এর গুণাঙ্ক নির্ণয়ের একটা সূত্র। একটা তারের আদি দৈর্ঘ্য যদি জানি, দৈর্ঘ্য বৃদ্ধি যদি জানি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি জানি, আর কতটুকু বল প্রয়োগ করে বিকৃতি ঘটাইছি সেটা যদি জানি, তাহলে এর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক পাবো। যদি আমি বলি ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক 2 গুণন 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এই যে এখান থেকে এককও কিন্তু তাই, দেখো পীড়নের একক নিউটন পার মিটার স্কয়ার, বিকৃতির কোনো একক নাই, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এজন্য কোনো একক থাকে না। তার মানে চাপ, পীড়ন আর স্থিতিস্থাপক গুণাঙ্ক তিনটার একক সেম। তাহলে আমি এইভাবে লিখছি ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক 2 গুণন 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বুঝো? এটা দ্বারা বুঝি যে একটা ইস্পাত খণ্ড সেটা যদি একক দৈর্ঘ্যের হয় এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট হয়, তাহলে এর একক পরিমাণ বিকৃতি ঘটালে এর প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে 2 গুণন 10⁻11 নিউটন প্রতিরোধকারী বল সৃষ্টি হবে। তাহলে এটা আমরা এভাবে বুঝি। তো এই ছিল এখানকার থিওরিটিক্যাল বিষয়গুলো। আমি এখন কিছু গাণিতিক সূত্রগুলো একটু লিখে দিব, দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এক নাম্বার আমরা পেয়েছিলাম চাপ P সমান F বাই A, আরেকটা পেয়েছিলাম H গভীরতায় H রো G, দ্বিতীয়ত পেয়েছিলাম ঘনত্ব রো সমান M বাই V, তৃতীয়ত এখান থেকে পেয়েছিলাম প্লবতা F দিয়ে প্রকাশ করতে পারি সমান A H রো G, অথবা আরেকটা লেখা যায় V রো G। এরপরে পেয়েছিলাম
F1 by A1 সমান F2 by A2। এরপরে পেলাম y সমান সমান f বড় হাতের L ভাগ a স্মল l। এছাড়া স্পেশালি আমাদের কয়েকটা সূত্র ইউজ করতে হবে, সেটা হলো সিলিন্ডারের আয়তন এটা v সমান পাই r স্কয়ার h। সিলিন্ডারের তলার ক্ষেত্রফল a সমান এটা লেখা যায় পাই r স্কয়ার। আচ্ছা, আরেকটা আসবো গোলকের আয়তন v সমান 4/3 পাই r কিউব। আর গোলকের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল a সমান 4 পাই r স্কয়ার। এখান থেকে এই দুটো সূত্র আমার অনেক বস্তুর আয়তন নির্ণয় করার জন্য অনেক প্রয়োজন হবে। আচ্ছা, আমি একটু রাশিগুলোর একটু শনাক্তকরণ লিখে দিচ্ছি। p সমান বুঝবো চাপ, f সমান বুঝবো বল, a হলো ক্ষেত্রফল, h গভীরতা, রো ঘনত্ব, v হলো আয়তন, আচ্ছা, আর y স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্মল m দৈর্ঘ্য পরিবর্তন, আদি দৈর্ঘ্য, এই তো। আর জিত অভিকর্ষ ত্বরণ, এই বিষয়গুলো সবাই জানো। তো আমি মোটামুটি সূত্রগুলো দিলাম। এবার এইখান থেকে যদি গাণিতিক বিশ্লেষণ করি, তাহলে গাণিতিক বিশ্লেষণের মধ্যে ঘ নাম্বারে যে অঙ্কগুলো থাকে, আর্কিমিডিসের নীতি সমর্থন করে কিনা, বস্তু ভাসবে না ডুববে, এই বিষয়টা, আর বল বৃদ্ধিকরণ নীতির এই F1 by A1 সমান F2 by A2 এই রিলেটেড তিন ধরনের অঙ্ক আমরা করতে পারি। তো আমি প্রথমে একটা গাণিতিক সমস্যা দেখাই। এই গাণিতিক সমস্যাটা আমরা এখন সলভ করব। আমরা এখানে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে, আয়তাকার বস্তুর তলার ক্ষেত্রফল দৈর্ঘ্য বস্তু মিলে হয়েছে 24 সেন্টিমিটার স্কয়ার এবং 3 সেন্টিমিটার, উচ্চতা হলো 3 সেন্টিমিটার। কেরোসিনে বস্তুর ওজন 1.4 নিউটন। বস্তুটাকে যদি কেরোসিনের মধ্যে ডুবাই, তাহলে ওর ভিতরে যে বস্তুটার ওজন হয় 1.4 নিউটন। কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব দেয়া আছে। এখন বলা হলো বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। গ নাম্বার বস্তুটির উপাদানের ঘনত্ব। গ নাম্বার আমরা এখানে একটু দেখি যে সিম্পলি আমরা জানি ঘনত্বের সূত্র রো সমান, এটা কি আমরা জানি, ঘনত্বের সূত্র রো সমান m/v। খেয়াল করো কি বের করতে বলেছে, বস্তুটির উপাদানের ঘনত্ব, যে পদার্থের তৈরি বস্তুটা তার ঘনত্ব বের করতে হবে। বস্তুটির, তাহলে ভরটা হবে বস্তু, আয়তনটাও হবে বস্তু, তাহলে বস্তুর ভর কত দেয়া আছে 200 গ্রাম। তাহলে এখানে লিখলাম বস্তুর ভর m সমান 200 গ্রাম, এটাকে কেজিতে নিতে হবে,
আন্তর্জাতিক এককে সব হিসেব করব 1000 দিয়ে ভাগ। কেন ভাগ? আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, 1000 গ্রামে 1 কেজি যদি এরকম হয় 1000 গ্রামে 1 কেজি হয় তাহলে 1 গ্রামে কত 1/1000 আর এই 200 গ্রামে কত 1 গুণন 200 ভাগ 1000। তাহলে আমরা এই যে জাস্ট 18 ভাগ করলেই হবে। শর্টকাট মনে রেখো যে ছোট একক থেকে বড় এককে যেতে হলে এদের সম্পর্ক দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এটা ভাগ করলে আসলে 0.2 কেজি। এবার দেখো আয়তন, আয়তন বস্তুটার আয়তন v সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা, এটা দিলেই আয়তন হয়ে যায়। তাহলে 24 গুণন 3 সেন্টিমিটার কিউব, এই স্কয়ার আর সেন্টিমিটার গুণন করলে হবে আয়তনের সেন্টিমিটার কিউব সমান 72 সেন্টিমিটার কিউব। এবার আমরা এটাকে মিটারে নিব। সেন্টিমিটার কিউব মানে কয়টা সেন্টিমিটার আছে? 3টা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্যকে 100 দিয়ে ভাগ দিলে মিটার হবে, প্রস্থকে 100 দিয়ে ভাগ দিলে মিটার হবে, উচ্চতাকে 100 দিয়ে ভাগ দিলে মিটার হবে। কিউব থাকার কারণে 3 বার সেন্টিমিটার, সো 3 বার 100 দিয়ে কে ভাগ করতে হবে। 72 ভাগ 100 গুণন 100 গুণন 100 সেন্টিমিটার থেকে এবার হয়ে গেল মিটার কিউব। এটাকে ক্যালকুলেশন করলে 7.2 গুণন 10 টু দা পাওয়ার -5 মিটার কিউব এত চলে আসলো। এবার আমরা বের করব ঘনত্ব রো সমান ওয়াট। তাহলে এখন এখান থেকে আমাদের মানগুলো বসায় দাও। 0.2 ভাগ 7.2 গুণন 10 টু দা পাওয়ার -5, এটুকু ভাগ করার সময় নিচে অবশ্যই ক্যালকুলেটর ব্র্যাকেট দিয়ে করবে, সমান সমান 277.78 কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্ব আমরা পেয়ে গেছি 277.78 কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্ব শেষ হলো, বস্তুটার উপাদানের ঘনত্ব আমরা পেয়ে গেলাম। এবার ঘ নাম্বার প্রশ্নটা বলছে প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। আমরা আর্কিমিডিসের সূত্র শর্টকাট যে বিষয়টা জানি, এক কথায় একটা বস্তু তরলের মধ্যে যদি ডুবায় তাহলে বস্তু কিছুটা ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজনটা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে আমার এখান থেকে বেরও করতে হবে ওইটাই, বস্তুটা কতখানি ওজন হারালো, হারানো ওজনটা বের করব। ঘ নাম্বারের জন্য আমি একটু মুছে দেই, প্রশ্নটা মনে থাকলো। আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা। ঘ নাম্বার আমরা প্রথমে বের করব, দুটো জিনিস বের করতে হচ্ছে। প্রথমবার বের করব হারানো ওজন, এর একটা মান পাবো। এরপরে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, বা এখানে তরলটা ছিল কেরোসিন, কেরোসিনের ওজন বের করব। তাহলে হারানো ওজন আর অপসারিত কেরোসিনের ওজন যদি সমান সমান হয় তাহলে আর্কিমিডিসের নীতি মেনে চলবে। তাহলে হারানো ওজনটা কিভাবে, আমার এই বস্তুটা হাতে আছে, এখন এর একটা ওজন আছে, বলতো কতখানি ওজন? এর ভর গুণন অভিকর্ষ ত্বরণ, এটা হলো তার স্বাভাবিক ওজন বা বাতাসে ওজন। তাহলে আমরা আগে বাতাসে ওজন বের করব। এরপরে কেরোসিনের মধ্যে ডুবানোর পর এর ওজন হয়ে গেছে 1.4। তাহলে বাতাস থেকে কেরোসিনের ভিতরের ওজনটা বিয়োগ করে দেব, তাহলে কতটুকু কমে গেল বা হারিয়ে গেল এটুকু পাবো। তাহলে এটুকু আগে করি। দেখো এইখানে কি আছে, বস্তুর ভর, বস্তুর ভর আছে m সমান 0.2 কেজি, এটা গোয়ার থেকে পাইছি। বস্তুর আয়তন, আয়তন v সমান 7.5 গুণন 10 টু দা পাওয়ার -5 মিটার কিউব, এটাও গোয়া হতে পেয়েছি। প্রয়োজন হলে এখানে লিখে দিতে পারো উপরে গোয়া হতে, বা আমি লিখে দিলাম গোয়া হতে এত। আর আমরা জানি হলো অভিকর্ষ ত্বরণ,
ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন আমরা সুতরাং বস্তুর বাতাসে ওজন ওজনটা হলো W1 ধরলাম, mg 0.2 গুণন 9.8 সমান 0.1 এটা আসে কত 1.96 এত নিউটন। 98 দুগুণ 196, 1 2 ঘর পর দশমিক, এত নিউটন। এবার দেখো কেরোসিনে, এবার বস্তুটা যখন এইভাবে স্বাভাবিক ছিল তখন এর ওজনটা ছিল 1.96 নিউটন। কেরোসিনের মধ্যে ডুবানোর পর হয়ে গেছে 1.4। তাহলে দেখো 1.96 থেকে 1.4 হয়ে গেছে, তার মানে কমে গেছে। তাহলে কেরোসিনে ওজন এর W2 ধরলাম 1.4 নিউটন। সুতরাং বস্তুর হারানো ওজনটা এখন বের করে ফেলি। তাহলে হারানো ওজনটা কতখানি হবে? হারানো ওজনটা হবে এই W1 বিয়োগ W2 সমান সমান 1.96 মাইনাস 1.4 সমান 0.56 নিউটন। 196 থেকে 40 বিয়োগ করলে 56 থাকে, এত নিউটন। তাহলে বস্তুর হারানো কতখানি ওজন হারিয়ে ফেলবে? 0.56 নিউটন ওজন হারিয়ে ফেলবে। এবার পরের স্টেপ, কেরোসিনের মধ্যে ডুবানোর পর কিছুটা কেরোসিন সরে যাবে, অপসারিত হবে। সেই অপসারিত কেরোসিন কতখানি হবে? যতখানি আয়তনের বস্তু ডুবাবো ততখানি আয়তনের কেরোসিন অপসারিত হবে। তাহলে আমি এবার অপসারিত কেরোসিনের ওজন বের করার জন্য তার আগে ভর লাগবে, ভর বের করতে হলে আয়তন লাগবে। তাহলে আমি এইটুকু একটু ধাপে ধাপে করি। এখান থেকে একটু মুছে দিলাম, এইটুকু থাকলো হারানো ওজনের মানটুকু। আবার বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের আয়তন এটা ভি সমান হবে বস্তুর আয়তন। যত সাইজের বস্তু এইটুকু ডুবাইলে পানির মধ্যে এর যা আয়তন অতখানি কেরোসিনটাকে সরিয়ে দেবে। তাহলে এটা ছিল 2 গুণন 10 টু দা পাওয়ার -5 মিটার কিউব। এবার বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের ভর বের করি। ভর m সমান সূত্র হলো রো ভি। এইখানে রো কেরোসিনের ঘনত্ব, যেহেতু অপসারিত কেরোসিনের ভর বের করতেছি এজন্য কেরোসিনের ঘনত্ব বসবে 800 গুণন 7.2 গুণন 10 টু দা পাওয়ার -5। এখানে একটু লিখে দিও যে কেরোসিনের ঘনত্ব উদ্দীপকে তো দেওয়াই ছিল, কেরোসিনের ঘনত্ব যে 800, এটা একটু লিখে দিও সমান। এটা যদি এখন গুণন করো তাহলে কত আসে? 8 × 16 6, 7 × 56 আর 57, 5.76 10 to the power আচ্ছা আমি নরমাল করে দিলাম 0.0576 এত কেজি।
এবার আসি বস্তু কর্তৃক অপসারিত কেরোসিনের ওজন সমান সমান mg। আগে একটা m ধরছিলাম এইজন্য এটাকে একটু m প্রাইম দিলাম, সমান সমান এটুকু কিন্তু আগের মান, এটার সাথে মিলাবো। তাহলে এটা হলো 0.056 গুণন 9.8 সমান 0.56 নিউটন। দেখো তার মানে আমরা পেলাম, এবার এখান থেকে একবার লিখে দেব, যেহেতু বস্তুর হারানো ওজন এবং অপসারিত কেরোসিনের ওজন সমান, তাই উপাত্ত গুলো ছিল না কি ছিল, কোনটা ছিল? উপাত্ত, প্রদত্ত উপাত্ত এখানে দিয়ে দিও প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের সূত্র সমর্থন করে বা মেনে চলে। সূত্র মেনে চলে। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবে। আর এই ধরনের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে তোমরা সলভ করবে। আজকে লেকচার এই পর্যন্তই। আগামী দিনের শুভকামনায় সবাইকে ধন্যবাদ।